আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারের কূটনীতি বুঝতে কাল ঢাকা আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা হতে পারে প্রধানমন্ত্রীর সাথেও। নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ শহরে চাপা উত্তেজনা। জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি। দিন পর আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরাকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণ। হাম নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জন্য ফরিদপুর খুলনায় বেশি টাকায় সরঞ্জাম কেনায় ক্ষোভ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকারের কূটনীতি বুঝতে বৃহস্পতিবার ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সময় চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলে বাংলাদেশ যে ওয়াশিংটনের স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করছে না, সেটি স্পষ্ট করা জরুরি। সার্জিও গোর জানুয়ারি থেকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, উজবেকিস্তানে জন্ম নেয়া ট্রাম্পের এই বিশ্বস্ত সহচর। তারও আগে গত বছরের আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো দেখভাল করছিলেন তিনি। দিল্লি আসার আগে ছিলেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পরিচালক। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের শীর্ষ নেতাদের সাথে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসছেন তিনি। সূচি অনুযায়ী বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও বাণিজ্যিক ঘনিষ্ঠতা দৃশ্যমান। এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকা স্বাভাবিক, সে কথা বলছিলেন ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই কূটনীতিক। তাদের প্রায়োরিটি অঞ্চল এখন পরিষ্কার চীনকে ঠেকাও। সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে এসছেন। চীনাদের কাছ থেকে একটা বড় প্রকল্পের প্রস্তাব আছে, সেগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান কি এটা সম্পর্কে তারা জানতে চাইবেন। তারা বাংলাদেশকে হয়তো মনেও করে দিতে পারেন যে এআরটির আওতায় বাংলাদেশ কিন্তু এক ধরনের আবদ্ধতায় আছে, কারণ এখানে নন মার্কেট ইকোনমির সাথে ইন্টারাকশনে গেলে তার কনসিকুয়েন্স হতে পারে। অন্তর্বর্তী আমলে সই হওয়া বাণিজ্য চুক্তির ফলো আপের পাশাপাশি বাংলাদেশকে কিছু করতে বাধ্য করা চাইলে ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মঙ্গলবার শহরের কোর্ট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরের হামলার জের ধরে দুপক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের 144 ধারা জারির আদেশে বলা হয়, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান করে। অপরদিকে সদর পৌর বিএনপি ও জেলা ছাত্রদল একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ অবস্থান কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশ পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। কালকের কনসিকুয়েন্স হিসেবে আজকের যে প্রোগ্রাম, এটা নিয়ে আমরা ইয়েতে আছি, বাট আমাদের কাছে অভিযোগ আজকে দিবে বলছে যে অভিযোগ আসলে আমরা তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই জারি করা হয়েছে। আর দুই দলই তো কর্মসূচি দিয়েছিল, সেটি নিয়ে দুই দলের নেতারা কিছু বলেছে কিনা। আসলে হবিগঞ্জ শহরের যে সার্বিক অবস্থা সেটা যদি আমি বলি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং খুব যে অস্বস্তি সেটা আসলে এখন পর্যন্ত শুরু হয়নি, যেহেতু বিকেল 3টায় কর্মসূচি ছিল এনসিপির এবং একই সময়ে ছাত্র দলের একটি কর্মসূচি রয়েছে। একই সাথে উপজেলা বিএনপি এবং সদর বিএনপি তাদের কর্মসূচি রয়েছিল। এর প্রেক্ষিতে মূলত 144 ধারা জারি করা হচ্ছে। কিছুক্ষণ আগ থেকে ঘন্টাখানেক থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশরা এরই মধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে যেমন জানিয়েছেন তাদের যে কর্মসূচি প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি হবিগঞ্জ এসে পৌঁছান তাহলে তারা তাদের কর্মসূচিটি পালন করবে। অপরদিকে ছাত্রদল সভাপতি আমাদেরকে যেমন জানিয়েছেন যে তারা যেহেতু প্রশাসন 144 ধারা জারি করেছে, এই কারণে তারা আপাতত কোনো কর্মসূচি পালন করছেন না। কিন্তু যদি হবিগঞ্জে
অন্য কোনো সংগঠন। দিনের বিরতির পর পাল্টা হামলায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র, কমপক্ষে 10 জনের প্রাণ গেছে। এদিকে জর্ডানের মুওয়াফফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা সফলভাবে প্রতিহতের দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। কয়েকদিন শান্ত থাকার পর আবারও অস্থিরতা মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের আচমকা হামলায় প্রকম্পিত হয় ইরাকি ভূখণ্ড। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের একাধিক ঘাঁটি টার্গেট করে যৌথ বাহিনী। ধ্বংস করা হয় পিএমএফ এর লজিস্টিক্স ও অস্ত্রের গুদাম। ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘাঁটি। নিবেনা শহরেও হয়েছে হতাহতের ঘটনা। বসরা প্রদেশে হয় জোরালো বিস্ফোরণ। অভিযানের খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা এবং রিয়াদকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছিল। এদিকে জর্ডানের মুওয়াফফাক আল সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। টার্গেট করা হয় বিভিন্ন স্থাপনা ও কমান্ড সেন্টার। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 5টি মিসাইল ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও হুমকি অব্যাহত থাকবে, ততক্ষণ হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আবার কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ওয়াশিংটনের অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতার। অনিক রহমান। এদিকে জর্ডানের মুওয়াফফাক আল সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। টার্গেট করা হয় বিভিন্ন স্থাপনা ও কমান্ড সেন্টার। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 5টি মিসাইল ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। মুওয়াফফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হাম নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি। দ্রুতই আরও 1 লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সরকার কাজ করছে, কিন্তু সততা না থাকলে সম্ভব নয় তা। ফরিদপুর ও খুলনায় বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, 8 বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল হবে। দ্রুত উদ্বোধন হবে 5 বিভাগীয় শহরে শিশু হাসপাতাল। 1000 বেডের 18টি হাসপাতাল করা হবে। স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হচ্ছে তা দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলে, কেউ যেন চিকিৎসা ছাড়া মারা না যায়। বাট এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। অনেকে আছে গবেষণা করার কথা বলে, গবেষণা তো দরকার। হামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল ওয়ার্ল্ডে নাই। একটা হলো মানুষের পুষ্টি থাকতে হবে যাতে নিউমোনিয়াটা না হয় বাচ্চাদের, আর একটা ভ্যাকসিন দিতে হবে। আজকে আমরা দেখতে গেলাম অনেকগুলি হসপিটালে, দেখা গেল এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনের ফুটপাতে অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি।